আপনি কি জানেন ওমানি নারীদের এমন কিছু রীতিনীতি আছে যা শুনলে অবাক হয়ে যেতে পারেন? ওমানকে আরবের রত্ন কেন বলা হয়, আর তার রীতিনীতি অন্য অঞ্চলের থেকে এত আলাদা কেন? এখানে এমন একটা জায়গা আছে যেখানে সোডার বদলে শরাব খাওয়া হয়। লুবান স্বর্ণের থেকেও বেশি মূল্যবান, আর অপরাধ প্রায় শূন্যের মতো। একা এমন একটা রাজশাহী যেখানে অনেক দেশ থেকে পুরনো শাসন ব্যবস্থাগুলো আজও টিকে আছে, আর উট বিক্রি হয় ফেরারির দামে। এটাই আসল ওমানের জীবন। আপনি কি জানেন ওমান বিশ্বের অন্যতম সবচেয়ে দীর্ঘস্থায়ী পরিচ্ছন্ন রাজবংশের বাড়ি, যারা ১৭৪০ থেকে কোনো রকম বিরতি ছাড়াই এখানে শাসন চালিয়ে আসছে? শাসন করছে, যেখানে অনেক দেশে রাজবংশের উত্থান পতন ঘটেছে। আল সাইদ পরিবার প্রায় ৩ শতাব্দী ধরে ক্ষমতা ধরে রেখেছে। সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের নেতৃত্বে, যিনি ৫০ বছরের বেশি সময় শাসন করেছেন, ওমান একাকী মরুভূমি রাষ্ট্র থেকে মধ্যপ্রাচ্যের অন্যতম স্থিতিশীল ও দূরদর্শী দেশে পরিণত হয়েছে। তিনি বিনামূল্যে শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা এবং বিশ্বমানের পরিকাঠামোর সূচনা করেন। এবং এটা মাত্র শুরু, কারণ যদি আপনি ভাবেন ৩০০ বছরের পুরনো রাজতন্ত্রই প্রভাবশালী, তাহলে অপেক্ষা করুন। ওমানি মদ এখানে সাধারণত কি খাওয়া হয় জানতে চান? যদি আপনি কোনো লোকাল লোককে তাদের প্রিয় পানীয় কি তা জিজ্ঞেস করেন, তবে তারা সম্ভবত একই নামই বলবে। মাউন্টেন ডিউ ওমানের দোকানের তাক, ভেন্ডিং মেশিন আর ডিনার টেবিলে ছড়িয়ে আছে। এটাকে আপনি প্রতিটি সুপারমার্কেট, প্রতিটি রাস্তার ধারে ক্যাফেতে এবং এমনকি পরিবারের জমায়েতে গ্লাসে দেখতে পাবেন। কেউ কেউ মজার ছলে এটা ওমানের মদ বলে ডাকেন, আর তারা একদম অতি করছেন না। কিন্তু কিভাবে একটা গ্লোবাল সফটড্রিঙ্ক ব্র্যান্ড ওমানে জাতীয় আবেগ হয়ে উঠল? এর উত্তর লুকিয়ে আছে সংস্কৃতি, স্বাদ আর পরম্পরায়। ওমান ইসলামিক শাস্ত্র মানে, যা মদ বিক্রি আর সেবন নিষিদ্ধ করে। তাই লোকেরা এমন জিনিসের দিকে যায় যা উল্টা রুল ভাঙবে না, তবু পর্যাপ্ত মজা আর আনন্দ দেয়। যখন কোকা-কোলা ওমানে প্রবেশ করার চেষ্টা করল, তেমন একটা প্রভাব ফেলতে পারেনি। মাউন্টেন ডিউ তখন থেকেই মানুষের হৃদয় আর অভ্যাসে জায়গা করে নিয়েছিল। কেউ কেউ বলে মাউন্টেন ডিউর প্রতি ভালোবাসার কারণ তার তীব্র টকাটে স্বাদ, যা দেশের ঝালঝাল খাবারের সাথে দারুণ মিলে যায়। এর সাথে একদম মেলেমিশ আলে। তোমরা যদি মদ গ্লাসে পান করতে চাও, তাহলে তোমাদের লাইসেন্স পাওয়া ৫ তারা হোটেল বা উচ্চমানের রেস্টুরেন্টে যেতে হবে। আর যদি ব্যক্তিগত ব্যবহার করার জন্য মদ কিনতে চাও, তাহলে সরকার থেকে একটা বিশেষ পারমিট নিতে হবে। অন্য কথায়, তোমাকে মদ খাওয়ার জন্য একটা লাইসেন্স লাগবে। যারা এই নিয়মগুলো ভাঙবে তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে পারে, যার মধ্যে ভীষণ জরিমানা বা এমনকি জেলও হতে পারে। কিন্তু ওমানের সংস্কৃতি শুধু এটুকু দিয়েই সীমাবদ্ধ নয় যে মানুষ কি পান করে। এর আগে চলুন জাতির সুগন্ধের হৃদয়ে ডুব দিই, যেখানে এমন কিছু আছে যা স্বর্ণের থেকেও পুরনো, দুর্লভ এবং অত্যন্ত মূল্যবান। দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি সাবস্ক্রাইব করেছি, কমেন্ট করুন। আমি পরবর্তী ভিডিওতে আপনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাবো। তেল উপাখ্যানখ্যাত গালফ অঞ্চলকে সমৃদ্ধ করার আগে ওমান এক ধরনের রত্নের জন্য পরিচিত ছিল, যা প্রাচীন বিশ্বের মনকে সুগন্ধিত করত। লোবান বোসবেলিয়া গাছ থেকে পাওয়া যায়, যা শুধুমাত্র দক্ষিণ দক্ষিণ দাফুর অঞ্চলে থাকে। ওমান লোবান উৎপাদনে বিশ্ব নেতৃস্থানীয়। সাপ্লাইয়ের ১৭% অংশ এখানে আসে। আজও ইতিহাসবিদেরা এটাকে মরুভূমির মুক্তা বলে ডাকে। ওমান ছিল এই গ্লোবাল ট্রেডের একটা কেন্দ্রীয় অংশ। এমনকি ইউনেস্কো লোবানের জমিটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। চলুন সালালার বাজারে, যেখানে আপনি লোবানের গন্ধে ভরা বাতাস পাবেন। ওমানি বাড়িতে লোবান জ্বালানো একটি স্বাগত জানানোর রীতিনীতি, যা বাতাসকে শুদ্ধ করে এবং অতিথি পরায়ণতার প্রতীক। অনেক পরিবার এটাকে নিজেদের কাপড়, চুল আর ফার্নিচারে সুগন্ধ দিতে ব্যবহার করে। আত্মিক ও সাংস্কৃতিক গুরুত্ব ছাড়াও লোবান অনেকদিন ধরে এর উপশম গুণের জন্য প্রশংসিত হয়ে আসছে। এটা প্রথাগত চিকিৎসায় ব্যবহার করা হয়, মানসিক চাপ কমাতে, ঘুম ঠিক করতে এবং ক্ষত নিরাময়ে। আর সত্যি বলতে, যদি তোমার কাছে এই প্রাচীন সুগন্ধি তোমার বাড়িতে আনার সুযোগ থাকে, তাহলে তুমি কি নিজে এটা ট্রাই করতে চেও? যদি হ্যাঁ হয়, তবে কমেন্ট করে বলো হ্যাঁ, আর যদি না পছন্দ হয়, তাহলে না বলো। ওমানি নারীরা গভীর ঐতিহ্য আর আধুনিকতার মধ্যে একটা মজার ভারসাম্যের প্রতীক। ওমানি নারীর সবচেয়ে পরিচিত প্রতীক হল তাদের বুরকা মাস্ক, যা কাপড় বা কখনো কখনো পাতলা ধাতু দিয়ে তৈরি হয়। প্রতিটি ডিজাইনে এটা এলাকা আর গোত্র অনুযায়ী আলাদা হয়। বয়স্ক মহিলারা এটা প্রতিদিন পরে থাকেন, কিন্তু তরুণ মহিলারা সাধারণত এটা উৎসব আর বিয়ের জন্য রেখে দেন। ঠিক সেইভাবেই লোবান ফ্র্যাঙ্কিনসেন্সের ধোঁয়া ব্যবহার করা হয় এক ধরনের ঐতিহ্যবাহী ইত্র হিসেবে। মহিলারা লোবানকে সাজানো জ্বলন্ত পাত্রে জ্বালান আর ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে তাদের চুল আর জামাকাপড়ে এর সুগন্ধ ছড়িয়ে দেন। এই সুগন্ধ অনেক দিন ধরে থাকে, যা একটা অলৌকিক পবিত্রতা আর উপস্থিতি অনুভব করায়, যা আধুনিক ইত্র কখনো দিতে পারে না।
শরীর আর আত্মার পরিচ্ছন্নতার জন্যেও এটা বেশ মানা হয়। তারপর আসে মেহেদির চিরন্তন শিল্প। অনেক সংস্কৃতি এটাকে শুধু বিয়েতে ব্যবহার করে, কিন্তু ওমানি নারীরা এটা প্রতিটি খুশির মুহূর্তে লাগায়, যেমন ঈদের সময় বা বাচ্চার জন্মের সময়, যা তাদের শিল্পের অসাধারণ সৃজনশীলতাকে তুলে ধরে। তুমি কি ওমানি নারীদের রহস্যময় বুরকা মাস্কের আড়ালে লুকানো সৌন্দর্য দেখতে ভালো বলো, নাকি তাদের হাতের ওপর খোদাই করা জটিল মেহেদির ডিজাইনগুলোকে? যদি বুরকা পছন্দ করো তবে একটা লিখো, আর যদি মেহেদি পছন্দ করো তাহলে 2টা লিখো। ওমানের মতো রক্ষণশীল সমাজে, যেখানে সমকামিতা কেবল মেনে নেওয়া হয় না বরং এটা শাস্তিযোগ্যও হতে পারে, সেখানে জানিত এর অস্তিত্ব সত্যিই চমকপ্রদ আর আকর্ষণীয়। জানিত হলেন সেই পুরুষরা যারা নারীর মতো আচরণ এবং রূপসজ্জা গ্রহণ করে, তবুও সমাজে তাদের এক আলাদা লিঙ্গ পরিচয় হিসেবে স্বীকৃতি পাওয়া যায়। ওমানে এটি একটা বিশেষ 3 ভাগের লিঙ্গ ব্যবস্থা তৈরি করে, যেখানে নারী, পুরুষ আর জানির উপস্থাপনা থাকে। জানিতরা শারীরিকভাবে পুরুষ হলেও তাদের লিঙ্গ প্রকাশ এবং সামাজিক ভূমিকায় তারা পুরুষ ও নারী থেকে আলাদা। আপনি তাদের বিশেষ ধরনের জামাকাপড় দিয়ে তাদের চিনতে পারেন। হালকা রঙের পোশাক যা পুরুষদের পরিধান করা সাদা পোশাকের থেকে আলাদা এবং নারীদের রঙিন প্যাটার্নযুক্ত কাপড়ের থেকেও ভিন্ন। তাদের চুল কাটার ধরন প্রায়ই মাঝারি দৈর্ঘ্যের হয়, যা পুরুষ ও নারীর চুল কাটা স্টাইলের মাঝামাঝি। দিনে জান সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, কিন্তু রাতে সাংস্কৃতিক নিয়ম অনুসারে তাদের কিছু সীমার মধ্যে থাকতে হয়। সামাজিকভাবে তাদের পরিচয় সম্পর্কের ক্ষেত্রেও বিস্তার লাভ করে। ওমানি সংস্কৃতি লিঙ্গকে শুধু শারীরিক দিক থেকে নয়, সামাজিক এবং রোম্যান্টিক ভূমিকা ভিত্তিক দিয়েও বোঝা হয়। একজন পুরুষকে পুরুষ বলা হয় যখন সে ঘনিষ্ঠতায় সক্রিয় ভূমিকা নেয়, আর জানকে নিষ্ক্রিয় ধরা হয় এবং তাকে এই 3য় শ্রেণীতে রাখা হয়। এই ভেদাভেদ জনের পরিচয়কে ঐতিহ্যবাহী ফ্রেমের মধ্যে থাকতে দেয়, সেটা ট্রান্সগ্রেসিভ বা নিষিদ্ধ হিসেবে না দেখে। খানজার শুধু একটা ঢাল না, এটা জাতীয় প্রতীক, একটা চিহ্ন যা প্রত্যেক ওমানি পুরুষ শুধু কোমরে নয়, হৃদয়েও ধারণ করে। এর ব্লেড সাধারণত ছোট এবং বাঁকা হয়। এটা সিলভার বা উচ্চমানের চামড়া দিয়ে তৈরি সুন্দর কাভারে রাখা হয়। প্রচলিতভাবে এটি অফিসিয়াল অনুষ্ঠান, বীর এবং জাতীয় উৎসবের সময় কোমরে পরা হয়। খানজার সাহস, পুরুষত্ব আর মর্যাদার প্রতীক। এর এত সম্মান যে ওমানের জাতীয় পতাকা, মুদ্রা এবং সরকারি সিলেও এটা আছে। ওমান বিশ্বের সবচেয়ে দামি এবং বিশেষ ধরনের আচারের জন্মস্থান, যার নাম আমোয়াজ। এই ব্র্যান্ডে শুরু হয়েছিল 1980-র দশকে ওমানি রাজপরিবারের সদস্যদের দ্বারা, যখন সুলতান কাবুসের জন্য এটি চেয়েছিলেন। এর মূল উদ্দেশ্য ছিল ওমানের ঐতিহ্যবাহী ইত্র বানানোর শিল্প সংরক্ষণ করা এবং ওমানে আসা বিশ্ব নেতাদের জন্য একটি অসাধারণ ও গুরুত্বপূর্ণ উপহার হিসেবে এটাকে উপস্থাপন করা। আমওয়াজের খ্যাতি তার বোতলের ডিজাইনেও দেখা যায়, যা ওমানি সংস্কৃতির অনুপ্রেরণায় তৈরি। এই ডিজাইনে খানজার ঢাল এবং সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদের গম্বুজের মতো প্রতীকগুলো রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে আমওয়াজ এক বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে, যা শান, শওকত আর গৌরবের প্রতীক, এর বিশেষ ও অসাধারণ গন্ধের জন্য। এইটা সবাই ভালামতো করে, আর এই কারিগরির সাথে আসে বিশেষত্ব। আমওয়াজের এক 100 মিলিলিটার বোতলের দাম প্রায় 300 ওমানি রিয়াল, মানে প্রায় 800 মার্কিন ডলার। এই ইত্রগুলো প্যারিস থেকে শুরু করে টোকিও পর্যন্ত সবচেয়ে অভিজাত বুটিকে বিক্রি হয়, যা অনেক সময় শাসক পরিবার আর কালেক্টররা কেনে, যারা এগুলোকে বিরল শিল্প হিসেবে দেখে। বিলাসিতার কথা বলাই গেলে ওমানের আরেকটা গুরুত্বপূর্ণ সম্পদের কথা না বললেই নয়, সেটা হলো তাদের উট। কিন্তু যা আপনাকে অবাক করতে পারে সেটা হলো এই জীবদের দাম এখন কতটা বেড়ে গেছে আজকের দিনে। ওমানে একটা দৌড়ানোর উট ফারারি গাড়ির দাম পর্যন্ত হতে পারে। উট আগে মরুভূমির জীবনের একটা বড় অংশ ছিল। তারা মালপত্র আনা নেয়া করত, দুধ আর মাংস সরবরাহ করত, এমনকি উপজাতীয় বিয়েতে দাহের মতো ব্যবহার হতো। উটের প্রস্রাবও ঐতিহ্যগতভাবে ব্যবহৃত হতো। এখন উট হয়ে গেছে মর্যাদা, সম্পদ আর জাতীয় গর্বের প্রতীক। উট দৌড় আর্থিক শুধু একটা স্থানীয় খেলা না, এটা এখন বহু মিলিয়ন ডলারের খেলা হয়ে গেছে, যেখানে সবচেয়ে উন্নত মানের উটগুলো লাখ লাখ টাকায় বিক্রি হয়। মালিকেরা তাদের উটের স্বাস্থ্যের ব্যাপারে খুব যত্নবান। প্রদর্শনীর জন্য ব্যাপক বিনিয়োগ করা হয়। তাদের ডায়েটে থাকে মধু, খেজুর, দুধ এবং কখনো কখনো মানুষদের জন্য তৈরি পুষ্টিকর খাদ্যও থাকে। প্রতিটি উটের প্রশিক্ষণ এবং দৈনন্দিন রুটিন খুবই যত্ন সহকারে তৈরি করা হয়, যার মধ্যে নিয়ন্ত্রিত দৌড়, মালিশ এবং সাজগোজের সেশন থাকে। উদ্দেশ্য শুধুমাত্র গতি নয়, সহনশীলতা আর সুন্দরতাও, যা ওমানি উটকে আরব উপদ্বীপের সবচেয়ে চাহিদা সম্পন্ন উটে পরিণত করে। কিন্তু সব উটই এমন একটা চমৎকার জীবনযাপন করে না। শহরের বাইরে আপনি তাদের খোলা মাঠে ঘাস খেতে দেখতে পাবেন, প্রায়শই রাস্তার পাশ দিয়ে ঘুমতে বা ওলটপালট করতে দেখা যায়। ওমানের কাছে গ্রামগুলোতে উঠতে উঠতে 4টি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান আছে, যেগুলো দেশের সমৃদ্ধ ইতিহাস আর সংস্কৃতির অসাধারণ উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে।
তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল বাহলা দুর্গ, যা মরুভূমির মধ্য থেকে যেন এক ধাঁধার মতো মাথা তুলে নেড়ে। পুরোপুরি কাঁচা ইট পাথর দিয়ে তৈরি এই দুর্গটা ১৩০০ শতকের এবং একসময় শক্তিশালী বনু নাবান গোত্রে জানিয়েছিল। এর বিশাল দেয়াল আর পর্যবেক্ষণ টাওয়ারগুলো শুধু স্থাপত্যকলাই নয়, এতে সামরিক শক্তির কথাও ফুটে ওঠে। পশ্চিম দিকে এগিয়ে গেলে আপনি বায়ত, আল খুদম আর আল আইনের প্রত্নতাত্ত্বিক স্থানগুলো দেখতে পাবেন, যেখানে কাশের যুগের গ্রামগুলোর ধ্বংসাবশেষ এক এমন সভ্যতার গল্প বলে যা ৪০০০ বছর আগে সমৃদ্ধ ছিল। এরপর আছে আফলাত সেচ ব্যবস্থা, যা মানুষের সৃষ্টিশীলতার এক আসল উদাহরণ। পঞ্চম শতাব্দীর মধ্যে উন্নত এই ভূগর্ভস্থ নলিকাগুলো পাহাড়ি ঝর্ণা থেকে পানি নিয়ে দূরের ক্ষেতগুলোতে পৌঁছে দিত। শেষেই দক্ষিণে অবস্থিত লোবানের এলাকা ওমানের প্রাচীন বাণিজ্য সাম্রাজ্যের ঐতিহাসিক কেন্দ্র, যা একসময় ইউনেস্কোর স্থান ছিল। পুরনো আলবালিদ শহরের ধ্বংসাবশেষ সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছে, যেখানে এককালে রেজিন বোঝাই জাহাজরা যাত্রা করা করত, যা ওমানকে বিশ্বের সঙ্গে যুক্ত করেছিল। বিশ্বে একসময় ওমান এতই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল যে তার ঐতিহাসিক গন্ধ আজও বাতাসে অনুভূত হয়। এমন এক জগতে যেখানে খবরের কাগজগুলো প্রায়শই সহিংসতা আর অশান্তির ঘটনায় ভরপুর থাকে, ওমান একদম আলাদা এক নজির। এখানেই পৃথিবীর কিছু অল্প জায়গার মধ্যে এটা অন্যতম, যেখানে আপনি গাড়ির চাবি খুলে রাখা ছাড়াই গাড়ি ছেড়ে যেতে পারেন, আধরাতেও একা হাঁটতে পারেন আর সম্পূর্ণ নিরাপদ বোধ করতে পারেন। ওমানের নিরাপত্তার মূলে গভীর এক সাংস্কৃতিক ভিত্তি রয়েছে, যা সম্মান, বিশ্বাস আর ইজ্জতের উপর দাঁড়িয়েছে। ওমানি সমাজ ইসলামী নীতির সঙ্গে পরিচালিত, যা দয়া আর সহমর্মিতাকে গুরুত্ব দেয়। সত্যনিষ্ঠা আর জবাবদিহিতার উপর জোর দেওয়া হয়। ছোট ছোট বাচ্চাদের শেখানো হয় যে কারো ক্ষতি করা, সেটা চুরি হোক, প্রতারণা হোক বা হিংসা, শুধুমাত্র আইনের উল্লঙ্ঘন নয়, এটা বিশ্বাস আর সম্মানও ভেঙে ফেলে। আইন প্রয়োগ অবশ্যই একটা ভূমিকা রাখে। ওমানের বিচার ব্যবস্থা, যা শারিয়া আইনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, গুরুতর অপরাধের জন্য কঠিন কিন্তু ন্যায়সঙ্গত সিদ্ধান্ত দেয়। চুরি, দুর্নীতি আর হিংসার জন্য শাস্তি দ্রুত ও কঠোর হয়, যা শক্তিশালী বিরুদ্ধ হিসেবে কাজ করে। তবুও দেশের বিচার ব্যবস্থার দৃষ্টিভঙ্গি শুধুমাত্র শাস্তি দেওয়াতে সীমাবদ্ধ নয়। এটা শুধু সমস্যা মেটানোর জন্য না, বরং পরিস্থিতি ঠিক রাখার জন্য। মধ্যস্থতা, পরিবারের হস্তক্ষেপ আর ক্ষমা অনেক সময় ঝগড়াঝাঁটাগুলো সামলাতে গুরুত্ব দিয়ে থাকে। এতে সবাই মিলে সুসম্পর্ক বজায় থাকে। কিন্তু ওমানে অপরাধ কম হওয়ার সবচেয়ে বড় কারণ হল তাদের মজবুত সামাজিক বন্ধন। এমন একটা জায়গা যেখানে পরিবারগুলো পরস্পরের সাথে বেশ গভীরভাবে জড়ানো, আর কমিউনিটি অনেকটা একরকম মিশে আছে। সামাজিক মর্যাদার খুবই গুরুত্ব আছে। সবাই একে অপরকে চেনে। বিশেষ করে ছোট শহর আর গ্রামে এই পারস্পরিক দায়িত্ববোধ স্বাভাবিকভাবেই ভুল কাজগুলো থেকে সবাইকে দূরে রাখে এবং সহযোগিতাকে উৎসাহ দেয়। এবং এটা শান্তির অঙ্গীকার সীমার বাইরেও অনেক দূরে যায়। বহু দশক যাবৎ যখন প্রতিবেশী দেশগুলো অশান্তি ও উগ্রতাবাদে জর্জরিত ছিল, ওমান একটি স্থির শান্তি বজায় রেখেছে, যা প্রায় ব্যক্তিগত মনে হয়। ওমানের শান্তির মূল স্তম্ভ তার নিরপেক্ষ পররাষ্ট্রনীতি। এই দেশটি একটি দুর্লভ কৌশলে দক্ষতা অর্জন করেছে। মধ্যবর্তী অবস্থান নেওয়া, কোনো পক্ষ গ্রহণ না করা, বরং বিভিন্ন মতের মধ্যে ঐক্য স্থাপন করা, সেটা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে দ্বিপাক্ষিক সংলাপের মধ্যস্থতা হোক বা পূর্ব ও পশ্চিম উভয়ের সঙ্গেই বন্ধুত্ব বজায় রাখা। ওমান নিজের ইমেজ করেছে এক শান্তিপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে। এটি কোনোভাবেই নিজের প্রশংসার চেষ্টা করে না, তবুও প্রায়ই বিরোধ মেটাতে এটি পেছনের কাটায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কূটনীতির প্রতি অঙ্গীকারের কারণে এটি মহাদেশ জুড়ে সম্মান পেয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটি বিপদ থেকে রক্ষা করেছে। ভিতরে ওমানের সরকার নিরাপত্তার জন্য সক্রিয় প্রতিরোধক মনোভাব নেয়। গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো সম্ভাব্য হুমকি মনিটর করতে একসাথে কাজ করে, কিন্তু কোনো ধরনের ভয় না থেকে। প্রতিদিনের জীবনে এত কড়া নিয়ন্ত্রণ থাকলে আপনি শহরের প্রতিটি কোণে সশস্ত্র সৈন্যদের দেখতে পারবেন না বা সারাক্ষণ সাইরেনের আওয়াজ শুনতে পারবেন না, বরং শান্তিটা এতটাই স্বাভাবিক মনে হবে যে তা প্রায় অদৃশ্য হয়ে থাকবে, কারণ এই শান্তি জীবনের দৈনন্দিন ছন্দে মিশে থাকে। নাগরিক ও প্রশাসকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আছে, কারণ নিরাপত্তা শুরু হয় বিশ্বাস থেকে। ওমানি আতিথেয়তাকে যদি কোনো পানীয় দিয়ে সংজ্ঞায়িত করা হয়, তাহলে সেটা চা, সোডা বা পানি নয়, বরং কাহওয়া, দেশের ঐতিহ্যবাহী কফি। কাহওয়া ছোট হ্যান্ডেলহীন কাপগুলোতে পরিবেশিত হয়, যেগুলোকে ফেঞ্জ বলা হয়, আর এটা সবসময় খেজুরের সঙ্গে পরিবেশিত হয়। ওমানি ঘরগুলোতে এটাকে প্রায় পবিত্র ভাবা হয়, এমন একটা প্রতীকী জুটির সঙ্গে চলে। এটা সেই সাধারণ কফি নয় যেটা বেশি মানুষ চেনে। এর রং হালকা, একটু মশলাদার এবং একদম চিনিমুক্ত। ওমানি কাহওয়া দেয় একটা নরম সুগন্ধযুক্ত স্বাদ, যা প্রথমবার আসা অতিথিদের হতবাক করে দেয়।
এর অদ্ভুত স্বাদ আসে এলাচ, কেশর আর কখনো কখনো রোজ ওয়াটার বা লবঙ্গের মিশ্রণ থেকে, যা এটাকে এমন একটা পানীয় বানায় যা ক্যাফেইন ঝালের বদলে এক ধরনের গরম ইত্রের মতো অনুভব হয়। কিন্তু কাহওয়ার আসল জাদু হলো এর মূল ভাবটি এর উপাদানে না, বরং এর আশেপাশের রীতিতে রয়েছে। যখন কেউ অতিথি ওমানি পরিবারের ঘরে প্রবেশ করে, তখন যন্ত্রণা প্রথম কাজ তাকে কফি অফার করা। এটা অফার প্রত্যাখ্যান করা খুবই বিরল হয়ে থাকে, প্রায় অশ্লীল মনে করা হয়, কারণ কহওয়া বিতরণের মাধ্যমে ওমানিলা মিত্র, বন্ধুত্ব এবং পারস্পরিক সম্মান প্রকাশ করে। এই কফি ঐতিহ্যবাহী লম্বা নলির চায়ের পাত্র থেকে ঢালা হয়, যাকে দানা বানা হয়, এবং এটি শুধুমাত্র ডান হাতেই পরিবেশন করা হয়, যা সম্মানের প্রতীক। অতিথিরা ধীরে ধীরে, সাধারণত 2 বা 3 ছোট কাপ করে এটি পান করে, এবং যখন তারা শেষ করে তখন তারা কাপটা ধীরে ধীরে নাড়িয়ে বোঝায় যে আরও চান। এই রীতি ঘরের বাইরেও অনেক আগেই ছড়িয়ে পড়েছে। আপনি এটা ব্যবসায়িক মিটিং, পারিবারিক আয়োজন, বিয়ের অনুষ্ঠানে, এমনকি রাস্তার ধারে নিশ্চিন্ত বিশ্রামস্থলেও দেখতে পারবেন। এটা এমন একটা মিলনের প্রথা যা প্রজন্ম আর সামাজিক স্তরগুলোকে জোড়ে দেয়। একটা ইশারা যা বলে, বসো, কথা বলো, তোরা তো বন্ধুদের মাঝে আছো। একটা সমাজে যা শান্তি আর সম্পর্ককে গুরুত্ব দেয়। কফি শুধু সতেজতা নয়, এটা যোগাযোগ। ওমানি কাহওয়া দেশের ঐতিহ্য আর আধুনিকতার মিশ্রণকেও বোঝায়। আর যেখানে তরুণ ওমানি মাস্কাটের ক্যাফেতে এক্সপ্রেসও খেতে পারো, তারপরও তারা বাড়ি ফিরে চুল্লির পাশে ফুটন্ত কাহওয়ার পরিচিত সুবাসে ঘেরা থাকে। এটা একটা রীতিনীতি যা মানিয়ে নেয়, কিন্তু কখনো শেষ হয় না। ওমানে সৌন্দর্য মাত্র বড় মসজিদ বা পাহাড়ি দৃশ্যে থাকে না, এটা তোমাকে দরজার এক প্রবেশদ্বার থেকেও মেলে। দেশের ঐতিহ্যবাহী কাঠের দরজাগুলো শুধু সাধারণ প্রবেশদ্বার নয়, এগুলো কারুকার্য, ইতিহাস ও পরিচয় জানানো এক ধরনের মাস্টারপিস। প্রতি খোদাই করা লাইন একটা গল্প বলে, এবং প্রতিটি দরজা তার পেছনের বাড়ির আত্মাকে প্রকাশ করে। যখন তুমি মাস্কাট, নিজ বা সুরের পুরানো অংশগুলোতে গেলে এসব দরজা দেখে থামাতো অসম্ভবই। এখানকার দরজাগুলো পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। বিশাল কাঠের প্যানেল, যেগুলোকে জটিল জ্যামেটিক প্যাটার্ন, ফুলের ডিজাইন আর আরবি ক্যালিগ্রাফি দিয়ে খোদাই করা হয়। কিছু দরজায় ব্রাসের বোতাম লাগানো থাকে, যেগুলো সূর্যের আলোয় ঝকঝকে ঝলমল করে। আবার কিছু দরজা গাঢ় নীল, মাটির লাল আর পানের সবুজ রঙে রাঙানো থাকে। এগুলো শুধু সজ্জার জন্য নয়, এই দরজাগুলোতে কুশল কারিগরদের বহু প্রজন্মের আঙুলের ছাপ থাকে, যারা কাঠকে এক ধরনের ক্যানভাসের মতো বিবেচনা করেছে। ইতিহাসের দিক দিয়েও ওমান একটা দরজা অবস্থান আর পরিচয়ের প্রতীক ছিল। এর ডিজাইন, মাল মশলা আর নকশা সেই পরিবারের সম্পত্তি আর ঐতিহ্য দেখাত যারা এর ভেতরে থাকত। একটা খুঁটিনাটিভাবে খোদাই করা দরজা শুধু শিল্পের প্রদর্শন ছিল না, এটা গর্বের ঘোষণাও ছিল। অনেক দরজায় কোরআনের আয়াত খোদাই করা থাকত, যেগুলাকে ঘর আর আশীর্বাদ আর সুরক্ষা দেওয়ার লক্ষ্যে নেওয়া হতো। এমনকি ধাতুর বাটনের অবস্থাও একটা অর্থ বহন করত। এগুলো দরজাকে মজবুত করার জন্য সাজানো হতো, কিন্তু একসাথে এটা খারাপ ভাগ্য আর দেশ থেকে রক্ষা করার জন্য। ওমানি দরজাগুলোকে সত্যিই আকর্ষণীয় করে তোলে সেটা হলো এদের কতদিন টেকে। কিছু সবচেয়ে পুরানো দরজা শতাব্দীর পরও মজবুত হয়ে দাঁড়িয়ে আছে। মরুভূমির বাতাসের প্রভাব সত্ত্বেও এদের শোভা অটুট থাকে। অনেক পরিবার তাদের পূর্বপুরুষদের দরজা সংরক্ষণ করে, তাদের আবার সাজিয়ে আর একটা ঐতিহ্য হিসেবে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেয়। অন্য দরজাগুলো আর্ট গ্যালারি আর বুটিক হোটেলে নতুন জীবন পায়, যেখানে ওরা আধুনিক দুনিয়াকে এক চিরন্তন অতীতের সাথে জুড়ে দেয়। ওমানি দরজা যেন তার আত্মার প্রতীক। জানালা থাকলেই তো ওই প্রাচীন বাজারের ওই রকম একটা রাগজা ওই আত্মাটাকে জীবিত রাখে। যখন তুমি ওগুলোর মধ্যে কোনো একটা গলিতে পা দাও, তখন তুমি ব্যবসার গল্প শুনতে শুরু করো আর শতাব্দীর পুরনো সেই সংবেদনশীল অভিজ্ঞতার ইতিহাসে প্রবেশ করো। এই প্রাচীন বাজারগুলো মাইলের পর মাইল ছড়ানো, আর প্রতিটা সরু গলি যেন এক ধাঁধার মতো, যেখানে সময় যেন থেমে গেছে, যাতে ইতিহাস আর মানবতা একসাথে শ্বাস নিতে পারে। এসবের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো মাস্কাটের মুদ্রাসুক, যা একটা ল্যাবিরিন্থের মতো, যেখানে নরম হলুদ আলোয় ঢাকা গলিগুলো ঝকঝকে ঝলমলে করে। এখানকার বাতাসে লবঙ্গ আর চন্দনের গন্ধ মিশে থাকে, আর মুর্রার গন্ধে ভরে থাকে। স্টলগুলোতে সোনালি গয়না, রঙিন কাপড়, পুরনো খঞ্জর আর পিতলের দীপক থাকে, যেগুলো যেন অন্য কোনো যুগের ধন সম্পদের মতো ঝকঝকে করে।
দোকানদাররা উৎসাহ নিয়ে ডাক দেয়, জাফরান, খেজুর আর আতরের তেল বিক্রি করে, আর প্রজন্ম থেকে চলে আসা গল্পগুজব শেয়ার করে। মুদ্রা শুধু একটা বাজার নয়, ওমানি সংস্কৃতির জীবন্ত জাদুঘর। এখানে থাকব তুমরা নিঝুয়া, যেটা শহরের বিশাল দুর্গের পাশে অবস্থিত। এই বাজার আরব উপদ্বীপের সবচেয়ে পুরনো বাজারগুলোর একটা এবং এর ঐতিহ্য গর্বের সঙ্গে। সপ্তাহের প্রতিটি শুক্রবার সকালে স্থানীয় মানুষজন এখানে পশুর নিলামে অংশ নেন। সেখানে ছাগল, গাই আর এমনকি উটকেও এক পাথরের চত্বরের চারপাশে ঘোরানো হয়, আর ক্রেতারা তাদের দরদাম দেন। এখানকার আবহ খুবই প্রাণবন্ত হয়। এটা এমন এক দৃশ্য যা ওমানি সম্প্রদায়ের জীবনধারা আর ঐতিহ্যের স্পন্দন দেখায়। বাজারের চারপাশে স্টলে সেরামিক, মশলার গুঁড়া আর এমনকি বিখ্যাত খঞ্জরও পাওয়া যায়। প্রতিটি সামগ্রী দেশের গল্পের এক অংশ। দক্ষিণের সালালাওয়ে আল হুসনে সুপারছে, জাডুফারে। এই এলাকা হল সুবাসের প্রাণ। এখানে ওমানের নামকরা লুবানের ব্যবসা আজও বেঁচে আছে। এর ছায়াদার রাস্তাগুলোই ঘুরো আর তুমি দেখবে বিক্রেতারা বড় ল্যাবের বড় বড় ঝুড়ি থেকে সোনালি রেজিন বের করছে, আর একটি নমুনা জ্বালিয়ে তার খাঁটি রহস্যময় গন্ধ শুকে দেখার প্রস্তাব দিচ্ছে। এখানকার অতীত শুধু স্মরণীয় নয়, সেটাকে জীবন্ত রাখা হয়। প্রতিটি সুখ, গন্ধ ওই অঞ্চলের পরিচয় বহন করে। মাস্কাটের সুখ আধুনিক আকর্ষণ আর পুরনো বিশ্বের গর্বে পূর্ণ। নেজোয়ার সুখ ঐতিহ্য আর স্থানীয় গর্বের মিশ্রণ। সালালাহার সুখ মরুভূমি আর বর্ষার অনুষঙ্গ, লয়কে অনুভব করায়। এরা সবাই মিলে এমন এক গল্প গড়ে তোলে যা শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবসা আর সৌহার্দ্যের বন্ধন রচনা করে এসেছে। ওমান তখন, যখন তেল, ইত্র কিংবা বিলাসবহুল রিসর্টের জন্য প্রখ্যাত ছিল না, তখন এটি ছিল একটি সামুদ্রিক সাম্রাজ্য। এমন একটি দেশ যা ছিল অনুসন্ধানকারী, ব্যবসায়ী আর দক্ষ কারিগরদের ঠিকানা, যারা তরঙ্গের ওপর দক্ষতা আর সূক্ষ্মতায় রাজত্ব করত। সেই সামুদ্রিক আত্মার ধারা আজও ওমানের নৌকা নির্মাতাদের মাঝে বেঁচে আছে, যাদের ঐতিহ্যবাহী ডাবা বানানোর শিল্প এখন একটি জাতীয় ঐতিহ্যে পরিণত হয়েছে। ডাবা শুধু একটি নৌকা নয়, এটা ওমানের সমুদ্রের সাথে এক ধরনের সংযোগ, প্রতীক হিসেবে বিবেচিত। শতাব্দীর পর শতাব্দী ধরে এই সুরুচিপূর্ণ কাঠের জাহাজগুলো ভারত মহাসাগরে ঢেউ খেলত, আরব উপদ্বীপকে পূর্ব আফ্রিকা, ভারত এবং এমনকি চীনের সাথে যুক্ত করত। লবণ, খেজুর আর মূল্যবান ধাতু নিয়ে তারা আসত এবং মশলা, সিল্ক আর দুরন্ত দেশের গল্প শুনিয়ে ফিরে যেত। ওমানের নাবিকরা তাদের সময় সবচেয়ে সম্মানিত নাবিকদের মধ্যে ছিল, যারা কম্পাস নয়, তারা তারা আর সমুদ্রের নিয়মিত ঢেউয়ের সাহায্যে পথ চিনত। এই ঐতিহ্যের হৃদয়ে সুরে ধুঁকছে, যা একটি উপকূলীয় শহর এবং যা বহু প্রজন্ম ধরে ওমানের জাহাজ নির্মাণের কেন্দ্র হবে। এখানে তটে আপনি এখনও কাঠের ওপর হাতুড়ির আওয়াজ, কাঠের পাটিগুলোকে আকৃতিতে আনার ঘর্ষণ শব্দ আর কারিগরদের সঙ্গতিপূর্ণ পরিশ্রমের শব্দ শুনতে পাবেন। এখানে কোনো মেশিন থাকে না, কোনো স্বচালিত যন্ত্রপাতি থাকে না, শুধু দক্ষ হাত, পিতৃগত জ্ঞান এবং সমুদ্রের শব্দ। প্রতিটি ডাবা সম্পূর্ণ হাতে হাতে এক একটি কাঠের পাটি জোড়া দিয়ে তৈরি করা হয়, যা পিতার কাছ থেকে ছেলের কাছে ঐতিহ্যবাহী কৌশল হিসেবে চলে আসে। এই কারিগরির আকৃতি অসাধারণ হয়। নির্মাণকারী হলুদের গাছ এবং অ্যাকেশিয়া কাঠ দিয়ে ডাবার আকৃতি তৈরি করেন এবং প্রতিটি জোড়া কাঠের কিল দিয়ে শক্ত করে যোগ দেয় না, বরং কিল দিয়ে করে। ফলস্বরূপ একটা স্ট্রাকচার তৈরি হয় যা শুধু সুন্দরই না, বরং মজবুত হয়, আর যা বিশাল সমুদ্র পার করে ভারী মাল পরিবহন করতে সক্ষম হয়। প্রতিটা দাবার বাঁকা ধনুক তার ফ্রেমের সামঞ্জস্য আর পিছনের নাজুক খোদাইকে এক ধরনের আর্টের মতো করে তোলে। আজকাল আধুনিক জাহাজ ব্যবসার জন্য দাবার জায়গা নিয়েছে। ওমান এখনও এগুলো বানায়, সেটা দরকারের জন্য না, বিশ্বাস আর শ্রদ্ধার জন্য। কিছু দাবা অফিসিয়াল ভ্রমণ আর পর্যটনের জন্য ব্যবহৃত হয়, যা অতিথিদের জন্য পারম্পরিক নৌকাযোগের অভিজ্ঞতা দেয়। কিছু অন্য জিনিস সংগ্রহশালা এবং উপকূলীয় বন্দরে সংরক্ষণ করা হয়, যা দেশের সামুদ্রিক স্বর্ণযুগের গর্বিত স্মৃতি জাগিয়ে তোলে। ধোফারের সোনালী মরুভূমি থেকে শুরু করে মাস্কাটের তুর্কীয় সমুদ্রতট পর্যন্ত ওমান এমন এক জগৎকে সামনে নিয়ে আসে যা খুব কম মানুষই সত্যিই জানে। এমন একটি দেশ যেখানে প্রাচীন রীতিনীতি, শাহী ঐতিহ্য এবং আধুনিক উন্নয়ন সম্পূর্ণ সঙ্গতিপূর্ণভাবে একসাথে বিরাজমান। ওমান গর্জন, শোরগোল বা বাহারি নয়, এর সৌন্দর্য শান্ত, চিরস্থায়ী এবং গভীর মানবিক। এটি জাতীয় উৎসবকালে আরও ফুটে ওঠে। খঞ্জারের হালকা শব্দেই আছে। এটা পরিবারের ঘর থেকে বেরোয়া লোবানের সুগন্ধি ধোঁয়ায় আছে। এটা প্রাচীন কাহিনীগুলোতে গুঞ্জন করা হাসি আনন্দে আছে। আর এটা জলযান নির্মাতাদের হাত দিয়ে কাঠ আকৃতির তালে আছে।
যারা সেই সাগরের প্রতি সম্মান জানায় যেখানে তাদের পূর্বপুরুষরা চলেছিল। কমেন্টে জানাতে ভুলবেন না ওমান সম্পর্কে কোন তথ্যটা আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে, কিংবা আমাদের বলুন এই সংস্কৃতির কোন দিকটি প্রথমবারে অনুভব করতে চান। আপনার গল্প আমাদের পরবর্তী যাত্রাকে প্রেরণা দিতে পারে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেল অন করে রাখুন, যাতে আমরা পরের বার আমাদের ভিডিওতেও আপনাদের দেখতে পাব। আজ আমাদের সাথে সময় কাটানোর জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনার সমর্থন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের শুভকামনা রইল। দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটা কাজে লাগে তাহলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন কোনো ভিডিও মিস না হয়। পরের ভিডিওতে আবার দেখা হবে।